আজকে আমরা কথা বলবো দাঁতের মাড়ি সরে যাওয়ার রোগ সম্বন্ধে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ। আমরা আমাদের রুগীর একটা মোস্ট কমন প্রবলেম আমরা শুনে থাকি, সেটা হচ্ছে দাঁতের যেই জায়গাটা মাড়ি থাকে সেখান থেকে মাড়িটা চলে যাওয়া, বাট যেই জায়গাটা মাড়িটা আছে সেখান থেকে তোমার নিচে নেমে যাওয়া। আমরা আজকে এর 10টা পয়েন্ট নিয়ে আলাপ করব। এই 10টা পয়েন্টের মধ্যে কিছু কারণ আছে এবং সেগুলোর সমাধান কীভাবে করা যায় সেভাবে। প্রথমত, প্রপার ব্রাশিং এবং প্রপার ওরাল হাইজিন মেনটেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওরাল হাইজিন কি? আপনার মুখটাকে কিভাবে আপনি একটা জীবাণুমুক্ত কন্ডিশনে রাখবেন, সেটাকে ওরাল হাইজিন বলা হয়। ওরাল হাইজিনের মধ্যে দিনে 2 বার ব্রাশ করা, অ্যাটলিস্ট 2 মিনিট, এবং ফ্লোরাইডের টুথপেস্ট ব্যবহার করা, এবং এখানে সফট ব্রিশল ব্যবহার করাটা খুব জরুরি। আপনাকে অবশ্যই দাঁত ব্রাশ করার পরে 2 দাঁতের মাঝখানের জায়গাকে ফ্লসিং করাটা জরুরি। ফ্লসিং করে 2 দাঁতের মাঝখানের জায়গাটা সম্পূর্ণ ক্লিন হয়ে যায়। যেমন ধরুন আপনার বাসার টাইলস আছে, টাইলস পরিষ্কার করার পর টাইলসের মাঝখানে অনেক সময় ময়লা জমে যায় এবং পুরো বিল্ডিংটাকে দেখতে তখন খারাপ লাগে। সেম, আপনি খুব ভালো মতো দাঁত ব্রাশ করলেও 2 দাঁতের মাঝখানে জায়গাগুলো সাধারণত ব্রাশ করা পসিবল হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গাগুলো ফ্লসিং করে পরিষ্কার রাখতে হবে। সেকেন্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, জোরে ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে। একটু আগে আমরা বলেছিলাম সফট ব্রিশল ইউজ করা, এবং এইটা দিয়ে খুব একটা জোরে প্রেসার দেওয়া যাবে না। প্রেসার দিলে ওই জায়গা বরাবর দাঁত ক্ষয় হয়ে যায়। এবং আমাদের দেশে অনেকে মেসওয়াক ইউজ করে, এবং মেসওয়াকটা ওনারা নিমের এবং সেগুলো বড়োয়ের বা পেয়ারার শক্ত ব্রাশ, এবং তারা এইভাবে মাড়ি বরাবর ব্রাশ করে, এবং সেই ক্ষেত্রে দাঁতের ক্ষয় হয় এবং মাড়িটা উপরের দিকেও চলে যায়। ব্রুক্সিজম এটা একটা রোগ যেটা সাধারণত দাঁত কিরমির করাকে বোঝায়। যদি কারো ব্রুক্সিজম থাকে, এই ব্রুক্সিজম বা দাঁত কিরমির করাটাকে অ্যাড্রেস করতে হবে এবং সেইভাবে আপনার ডক্টরের কাছে গিয়ে সমাধান নিতে হবে। যদি আর্লি অ্যাড্রেস করা যায় তাইলে আমাদের দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাওয়া থেকে প্রিভেনশন খুব আর্লি পসিবল। ব্রুক্সিজমের জন্য আমরা অনেক ক্ষেত্রে রুগীদেরকে নাইট গার্ড অ্যাডভাইস করি। এছাড়া অর্থোডন্টিক ট্রিটমেন্ট অথবা মেডিসিন দিয়েও কিছু সম্ভব হয় সমাধান করা, বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ বিডিএস ডক্টরের কাছে গিয়ে দেখানোটা জরুরি এবং ডক্টর আপনাকে সেইভাবে গাইড করবে। ব্রুক্সিজমে যে প্রবলেমটা হয়, আপনি রাত্রে ঘুমের মধ্যে দাঁতের সাথে এভাবে কামড় দিতে থাকেন, ফলে কি হচ্ছে, আপনার দাঁত তুলনামূলক বেশি ক্ষয় হচ্ছে, বেশি ওয়ার্কলোড পাচ্ছে, এবং দাঁতটা যদি এইভাবে ধরি, সে এইভাবে নড়তে নড়তে ঠিক এই বরাবর জায়গাগুলোকে নষ্ট হয়ে যায় এবং ওইখান থেকে মানেটা নিচে নেমে চলে যায়। ফোর্থ পয়েন্ট হচ্ছে ডায়েটটাকে একটা প্রপার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়া, ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রয়োজন হলে নেওয়া, সুগারি ফুড খাওয়া কমিয়ে ফেলা, এছাড়াও আপনার ওরাল হেলথের জন্য যে ফাইবার্স এবং ভিটামিন সি জাতীয় খাবার সেগুলো খাওয়া। অ্যাকচুয়ালি ব্যালেন্স ডায়েট ওরাল হেলথ অ্যান্ড ওভারঅল হেলথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন যদি তামাক বা পঞ্চম নম্বর, যদি কেউ স্মোকিং হয় বা তামাক জাতীয় পণ্য ক্ষয়ের বা জর্দা বা গুড়কা এই ধরনের কোনো কিছু খেয়ে থাকে, সেগুলো বন্ধ করা জরুরি। মেন্টাল হেলথ যেটা হচ্ছে 6 নম্বর, মেন্টাল হেলথটা অনেক ইম্পর্টেন্স এইখানে একটা রোলস প্লে করে থাকে।
মেন্টাল হেলথের জন্য রাত্রে ঘুম কম হওয়া, ব্রুক্সিজম হওয়া, দাঁত কিরমির করা, মেজাজ খিটখিটে থাকা, এগুলোর একটা লোড দাঁতের উপরে পড়ে। এই ক্ষেত্রে আপনাকে মেন্টাল যেই স্ট্রেসটা সেটা ম্যানেজ করা আপনাকে জানতে হবে। নাম্বার 7 হচ্ছে হাইড্রেটেড থাকা। হাইড্রেটেড মানে হচ্ছে আপনি যে রেগুলার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি ইনটেক করা। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ পানি ইনটেক করেন, আমাদের ওরালি স্যালাইভার ফ্লোটা ভালো থাকে, এবং এই স্যালাইভার ফ্লো থাকলে আমাদের মুখের ব্যাকটেরিয়ার উৎপাদন কম হয়, কারণ স্যালাইভা সাধারণত অ্যালকালাইন হয় এবং ব্যাকটেরিয়া যে বাই প্রোডাক্টটা তৈরি করে সেটা অ্যাসিডিক হয়। সো অ্যালকালাইন এবং অ্যাসিডিক আমাদের এই জিনিসটাকে কন্ট্রোল করে ফেলে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। আমরা সায়েন্সে পড়েছিলাম অ্যাসিড এবং অ্যালকালাইন লবণ এবং পানি তৈরি করে। সো অনেকটা এই প্রক্রিয়াতেই জিনিসটা কমে আসে। সাথে সাথে রেগুলার নির্দিষ্ট অ্যামাউন্টে পানি খাওয়া, আপনার মুখে যদি সামান্য পরিমাণ অ্যাসিডিক কিছু তৈরি হয়ে থাকে সেটা ফ্লাশ আউট করে ফেলছে। স্যালাইভা আপনাকে জিনিসটা ফ্লাশ আউট করে ফেলছে। নাম্বার 8, যদি আপনার অর্থোডন্টিক কন্ডিশন অ্যারাইজ করে, আঁকা বাঁকা আছে, ম্যালট্রিটেড দাঁত আছে এবং আপনি কামড় দিলে নির্দিষ্ট দাঁতগুলো আগে পড়ছে, এই ধরনের কন্ডিশনে আপনাকে অবশ্যই অর্থোডন্টিক্সের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করলে এই প্রবলেমটা ওই জায়গাতে স্টপ হয়ে যায়। সো অর্থোডন্টিক কারেকশনটা অনেক সময় ইম্পর্টেন্ট নয়। যদি আমাদের লক্ষ্য করি আমাদের রুগীদের কোনো ধরনের জিহ্বায় পিয়ার্সিং করা আছে বা গালে পিয়ার্সিং করা আছে, অথবা ম্যালফিটেড ক্যাপ আছে, অথবা এমন একটা ক্যাপ দেওয়া আছে যেটা থেকে দাঁতের থেকে হাইটটা অনেক বেশি, এই ধরনের কন্ডিশনে আমাদের দাঁত এবং মাড়ির মধ্যে এক্সেস ওভারলোড পড়ে। এই ধরনের এক্সেস ওভারলোডটা আমাদের ধীরে 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 গাম ডিসেশন করতে পারে। ফার্স্ট এবং লাস্ট হচ্ছে 10 নম্বরটা যেটা হচ্ছে রেগুলার ডেন্টিস্টের পরামর্শ গ্রহণ করা। বছরে 2 বার ডেন্টিস্টের কাছে যাওয়া। যদি ডক্টর আপনার ছোট প্রবলেম পায় সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলোকে ওভারকাম করা পসিবল। এছাড়াও যদি আপনার রেগুলার ফলো আপ স্কেলিংয়ের প্রয়োজন হয় সেগুলো আপনার মুখের এই ধরনের প্রবলেম কমিয়ে ফেলে। এখন আসলো এই মোট কয়েকটা পয়েন্ট। এই কয়েকটা পয়েন্টের সাথে সাথে আমরা সমাধান যদি আমরা বলি, যদি মাড়ি অনেক বেশি নেমে চলে যায় সেই ক্ষেত্রে পেরিওডন্টাল থেরাপি প্রয়োজন। আচ্ছা, এখন আমরা স্কেলিং বা ডিপ কেরোটের যেই ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওতে আপনারা জেনে থাকবেন যে ঠিক কীভাবে পাথর মাড়িগুলোকে নষ্ট করে ফেলে, পাথর মাড়িগুলোকে উপরে উঠিয়ে ফেলে এবং পাথরের জন্য কিভাবে মাড়িগুলো পচে যায়। তো এইটাও কিন্তু একটা কারণ যেটা প্রপার ওরাল হাইজিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, যে স্কেলিং পলিশিং। এখন যদি আপনার মুখে হাইজিন মেনটেন নাই হয় তাইলে কিন্তু আপনার প্রপারলি বাকি ট্রিটমেন্টগুলো আপনি আগাতে পারছেন না। তো অবশ্যই বছরে 2 বার স্কেলিংটা করে ফেলাটা জরুরি। আর আর্লি যদি আপনি যান তাহলে আপনার ডক্টরও তো আপনার যদি আঁকা বাঁকা দাঁতের কোনো সিচুয়েশন থাকে অথবা কোনো কারণে কোনো পাথর জমে থাকে সেই ক্ষেত্রে আপনাকে আর্লি এই সমাধানটা দেওয়া পসিবল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে এক হচ্ছে আপনার ওরাল হাইজিন মেনটেন করা, সেকেন্ড হচ্ছে খুব জোরে ব্রাশ থেকে নিজেকে অ্যাভয়েড করা, ব্রুক্সিজম থাকলে ব্রুক্সিজম বা যেটা হচ্ছে আমরা বলি দাঁত কিরমির করা সেটা অ্যাভয়েড করা, ব্যালেন্স ফুড খাওয়া এবং টোবাকো জাতীয় খাবার অ্যাভয়েড করা। দেন হচ্ছে স্ট্রেস, আমাদের ডেইলি লাইফে যে স্ট্রেস আছে ডেইলি লাইফের স্ট্রেসটাকে ম্যানেজ করা, সাথে হাইড্রেশনটাকে মেনটেন করা, রেগুলার অর্থোডন্টিক ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট এবং অর্থোডন্টিক ডক্টরের কাছে গিয়ে দেখানো, এবং যদি মুখে কোনো ধরনের ইলফ্রিটেড অথবা পিয়ার্সিং করা থাকে সেটা অবজার্ভ করা এবং ডেন্টিস্টের ভিজিট করা। এই হচ্ছে 10টা সাইন।
এবং আশা করি এইগুলো ফলো করলে আপনার গাম নিউট্রিশন সম্বন্ধে একটা প্রপার সমাধান পেয়ে যাবেন। আমরা অনেক ক্ষেত্রে গাম ট্রিটমেন্ট বা লেজার থেরাপি এছাড়াও আমরা রেস্টোরেশন করে গাম থেরাপি বা গামের কাজটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।